আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি ফিনান্স প্রথম পত্রের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ একটা টপিক ফি নির্ণয় অর্থাৎ পে ব্যাক পিরিয়ড বা পরিশোধকাল। আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে পে ব্যাক পিরিয়ড দুই ধরনের হয়। একটা হচ্ছে যদি অসমান হয় তাহলে এই সূত্র A+NCO-C/D। আরেকটা নিয়ম হচ্ছে যখন সমান হবে অর্থাৎ আন্তঃপ্রবাহ যখন সমান হবে তখন হচ্ছে PVP ইকুয়াল NCO ক্যাশ ফ্লো টাইম, অর্থাৎ সময়ে সময়ে যে আন্তঃপ্রবাহটা হচ্ছে সেটা দিয়ে আমরা NCOকে ভাগ করব। মনে করেন আমি আমার প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকার আসবাবপত্র কিনলাম, এটার মূল্য হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমার কত বছরে উঠে আসবে? আমি মনে করছি যে আমার প্রতি বছর 10,000 করে করে আসতেছে, তাহলে আমার এই টাকাটা উঠে আসতে কত সময় লাগতেছে? 5 বছর সময় লাগতেছে। তাহলে ওই 5 বছর সময়টাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড অর্থাৎ PBP। তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের এ মানে কি এ সূত্রে? এ মানে হচ্ছে যে বছরে টাকা উঠে যাবে তার আগের বছর, অর্থাৎ আমার যদি 5তম বছরে 80 টাকা উঠে তাহলে 60তম বছর হবে এ। ক্লিয়ার? আর এনসিও মানে হচ্ছে বিনিয়োগের পরিমাণ, আমি কত টাকা বিনিয়োগ করতেছি, ওই অ্যাসেটটা কেনার বিপরীতে আমি কত টাকা বিনিয়োগ করছি সেটা। আর সি মানে কি? সি মানে হচ্ছে এ বছরে প্রাপ্ত কর্মযোজিত আন্তঃনগদ প্রবাহ। বছর মানে হচ্ছে যে বছর আমাদের টাকা উঠে আসবে তার আগের বছরের ক্রমযোজিত যে টাকাটা পাবো সেই টাকাটা হচ্ছে সি। আর ডি কি? এ বছরের পরের বছরের আন্তঃপ্রবাহ, অর্থাৎ যে বছরে টাকাটা উঠে আসবে সে বছরের যে আন্তঃপ্রবাহ ছিল সেটাই। আমরা যেহেতু এগুলো জেনে গেছি, তাহলে এবার আমরা একটা অঙ্ক সমাধান করি। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি, যেটা আমাদের শীটের 10 নম্বর অঙ্ক। জনাব আতিকের কাছে 55,000 টাকা আছে। এই টাকা তিনি 2টি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত করছেন। প্রকল্পসমূহের তথ্যাবলী নিম্নরূপ। প্রকল্পের নাম, বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এগুলো আন্তঃপ্রবাহ অর্থাৎ টাকা আসে। তাহলে দেখেন দুইটা প্রকল্প কী কী? একটা পদ্মা আর একটা মেঘনা। পদ্মাতে বিনিয়োগ করছে 24,000 আর মেঘনাতে বিনিয়োগ করছে 30,000। তাহলে পদ্মা থেকে প্রতি বছর আসতেছে কত? 8,000, 8,000, 8,000, 8,000, অর্থাৎ সমান হারে আসতেছে। 30,000-এ তার আন্তঃপ্রবাহ দেখেন 14,000, 11,000, 10,000, 8,000, অর্থাৎ এটা এলোমেলো, মানে অগোছালো, অসমান পদ্ধতিতে। আমাদেরকে কি বলছে? উদ্দীপকের পদ্মা প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করো। পরিশোধকাল মানে হচ্ছে কত সময় আমাদের টাকাটা পরিশোধ হবে সেটা, সেই সময়টা বের করতে হবে। তাহলে পিবিপি বের করার জন্য আমাদের যদি অসমান নগদ প্রবাহ হয় তাহলে আমাদের একটা শার্ট করতে হবে। শার্টটা কি? খুবই সহজ, সিম্পল। আমাদের কয় বছর? এখানে আমরা নগদ প্রবাহ দেখি 1, 2, 3, 4। কয় বছর? 4 বছর। তাহলে আমাদের একটা ঘর ভাড়াই করতে হবে, যেটাতে আমরা হেডিং লিখব। তাহলে 5টা কলাম করব, আমরা 5টা রো করব। 1 যদি করি আমরা 1, 2, 3, 4, 5। একদম ইজি, এত কঠিন কিছু না। এটা যদি আমরা করি, এই কলামটা হচ্ছে আমাদের ক্রমযোজিত, আর এই কলামটা হচ্ছে আমাদের আন্তঃপ্রবাহ, আর এই কলামটা হচ্ছে আমাদের বছর, মানে সময়। তাহলে আমরা এটাতে যদি লিখি, আমরা এখানে লিখব হচ্ছে বছর, আর এখানে হচ্ছে আন্তঃপ্রবাহ। এটা হচ্ছে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। বছর কত আমাদের বলছে পদ্মা প্রকল্পের, অর্থাৎ এই প্রকল্পটা আমরা আগে মেঘনা প্রকল্পটা বের করে ফেলি, যেহেতু আগে এটা করে ফেলছি, সরি একটু মিস্টেক হয়েছে। মেঘনা প্রকল্প অসমান আছে, তাহলে আমরা অসমানটা করতেছি, যদি অসমান হয় তাহলে এটা করতেছি। মেঘনা প্রকল্পের আন্তঃপ্রবাহ তাহলে কয় বছর? 1, 2, 3, 4 বছর। তাহলে আমরা লিখি 1, 2, 3, 4 বছর পর্যন্ত তাদের আন্তঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহ কত তাদের? প্রথম বছর 14,
আমরা ম্যাগনা করতেছি, কিন্তু প্রশ্ন এখানে পদ্মা দেওয়া আছে, একটু করতেছি, পদ্মাও করে দেখাবো আপনাদেরকে। তাহলে ম্যাগনা যেহেতু অসমান, আমরা অসমানটা করতেছি। তারপরে দ্বিতীয় বছর আসতেছে 11,000, অসমান এটা কিন্তু। তৃতীয় বছর 10,000, চতুর্থ বছর 8,000। এবার আসেন এখানে 14,000, এটা ক্রমযোজিত 14,000 হবে, বসায় ফেলি। 14-র সাথে 11 যোগ করে দেব আমরা, 14,000 যোগ পরবর্তীটা যোগ, এই তো এটা তো আমরা পারি জানি বলে তথ্যপত্রের অঙ্কের মতো 25,000 হয়। 25-এর সাথে 10 যোগ করে দেব, 35 হয় ক্রমযোজিত। এটার সাথে 8 যোগ করে দেব, কত হয়? 8 5 13, 43 হয়। তারও ক্রমযোজিত আমরা পেয়ে গেছি। এখন আমাদের এখানে একটা বিষয় জানার, সেটা হচ্ছে আমাদের তো সূত্র হচ্ছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ ফি বি ফি, এটাই তো এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের এ লাগবে, এনসিও লাগবে, সি লাগবে, ডি লাগবে, সবগুলা এখানে আছে। তাহলে কিভাবে আমরা পাবো? আমরা একটু আগেই সব কিছু বলে দিছি। এনসিও মানে বিনিয়োগের পরিমাণ, কত টাকা আমরা বিনিয়োগ করছি। দেখেন তো ম্যাগনা প্রকল্পে আমরা কত টাকা বিনিয়োগ করছি? 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা আমরা ম্যাগনা প্রকল্পে বিনিয়োগ করতেছি। তাহলে এটা এখানে পাইছি। আর এ দেখেন, এ কি বলছে? এ লাগবে আমাদের। এ হচ্ছে যে বছর টাকা উঠে যাবে তার আগের বছর। কোন বছর টাকা উঠে যাবে, মানে টাকা যে 30,000 আমরা বিনিয়োগ করছি না, এটা কোন বছর যায় উঠবে? দেখেন তো 25,000 তো উঠবে না, 35,000 বছর, মানে এই বছর গেলে আমাদের 30,000 টাকা পূর্ণ হয়ে যাবে, কিন্তু এখানে 35,000 উঠতেছে। অর্থাৎ এই বছর এবং এই 2 বছর, মানে এটার মাঝামাঝি একটা সময়তে আমাদের টাকাটা উঠে আসবে। তাহলে যে বছর টাকা উঠে যাবে, অর্থাৎ 25,000 হইলে দ্বিতীয় বছর আমাদের টাকাটা উঠতেছে না পুরোপুরি, 3 নম্বর বছরে যে আমাদের টাকাটা উঠতেছে, তাহলে 3 নম্বর বছরে যে টাকাটা উঠতেছে তার আগের বছর, যে বছর টাকা উঠে যাবে তার আগের বছর হচ্ছে এ, অর্থাৎ 2 নম্বর বছর হচ্ছে আমাদের এ। ক্লিয়ার? ডি হচ্ছে এ বছরের পরের বছরের আন্তঃপ্রবাহ, এ বছরের পরের বছর আন্ত, তাহলে এ বছর কোনটা? এ বছর, মানে 2 নম্বর বছর হচ্ছে আমাদের এ বছর, মানে যে বছর টাকা উঠে যাবে তার আগের বছর হচ্ছে এ বছর। তার বলছে ডি হচ্ছে এ বছরের পরের বছরের আন্তঃপ্রবাহ, অর্থাৎ এ বছরের পরের বছর 3 নম্বর বছরের আন্তঃপ্রবাহ কত আমাদের? 10,000। তাহলে এটা হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার? এবার সি কি? এ বছরে প্রাপ্ত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এ বছরে প্রাপ্ত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এই বছরে আমরা যে ক্রমযোজিত আন্তঃপ্রবাহটা পাইছি, অর্থাৎ এখানে হচ্ছে 11,000 আন্তঃপ্রবাহ ছিল, ক্রমযোজিত পাইছি হচ্ছে 25,000। তাহলে এই ক্রমযোজিত অ্যামাউন্টটা আমাদের হবে সি, অর্থাৎ এটার নাম হচ্ছে সি। তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি। এবার আমরা অঙ্কটা করে ফেলি। এ মানে কত? আমাদের 2। দেখছেন কত ইজি। এনসিও কত? এনসিও মানে হচ্ছে আমাদের বিনিয়োগের পরিমাণ। বিনিয়োগ করছি কত? ম্যাগনা প্রকল্পে আমরা বিনিয়োগ করছি 30,000, তাহলে 30,000 বিয়োগ সি। সি কি বলছি? এ বছরে প্রাপ্ত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 25,000 টাকা, মানে এ বছরে আমরা নগদ 25,000 টাকা পাইছি, ক্রমযোজিত 25,000 টাকা পাইছি। তাহলে 25,000 হয়, মানে 25,000 টাকা পর্যন্ত আমার তখন পর্যন্ত উঠে আসছে, দ্বিতীয় বছর আমার 25,000 টাকায় উঠে আসছে। ডি কি? ডি বলছে এ বছরের পরের বছরের আন্তঃপ্রবাহ, অর্থাৎ এ বছরের পরের বছর আন্তঃপ্রবাহ কত? 10,000 টাকা আসে ওই বছর, তাহলে 10,000। ক্লিয়ার? ওকে। এবার আমরা লিখি 2 যোগ, এখানে কত? 30 থেকে 25 গেছে, আর 5,000 আছে, এখানে 10,000। 2 যোগ 5,000কে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি, 5,000 ভাগ 10,000, এটা 0.5 হবে নিশ্চয়ই, এস 0.5, অর্থাৎ 0.5। তাহলে দুইটার যোগ করে আমাদের 2.5 বছর, অর্থাৎ আমাদের এই টাকাটা উঠে আসতে 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর সময় লাগবে। একদম ইজি একটা অঙ্ক, দেখছেন কত সহজ। আশা করি আর কোনো সমস্যায় থাকবে না, পেব্যাক পিরিয়ড বের করতে কোনো সমস্যায় থাকবে না। এবার আমাদের যেটা বলছে পদ্মা প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করার। পদ্মা প্রকল্পে আমরা দেখি 24,000 টাকা বিনিয়োগ করছি, এখানে কিন্তু নগদ পাওয়া দেখেন সমান 8,000 8,000 8,000 8,000 সমান। তাহলে আমাদের সূত্র কি?
যদি সমান হয়, এটা হচ্ছে পদ্মা, এটা যদি আমরা দেখি মেঘনা, এটা হচ্ছে পদ্মা করতেছি আমরা এখন। পদ্মা হচ্ছে সমান, সমান হলো হচ্ছে ফি বি ফি। পিভিপি সূত্র বললাম হচ্ছে NCO, এটা সাধারণত বইতে নাই, NFT, এটা আমি বের করলাম, এটা বইতে পাই নাই সূত্রটা। আচ্ছা, তাহলে NCO এখানে আমরা যদি এখান দিয়ে হেয়ার করে দিই ছোট্ট করে, NCO অর্থাৎ আমাদের বিনিয়োগ কত পদ্মা প্রকল্পে, একদম ইজি। আপনারা বলবেন এত সহজ নাকি অঙ্ক হয়? NCO মানে কত? NCO কত পাইছি আমরা? 24,000 টাকা। আর CFT অর্থাৎ সময়ে সময়ে আন্তঃপ্রবাহ কত, আমাদের সময়ে সময়ে কত টাকা করে আন্তঃপ্রবাহ হচ্ছে? 8,000 করে আসতেছে। তাহলে CFT মানে CF টাইম মানে হচ্ছে CFT মানে হচ্ছে CF টাইম, তাহলে 8,000 করে আমাদের টাকা আসতেছে। তাহলে NCO কত? 24,000, একদম সোজা। CFT কত? 8,000। ওকে, 8,000 দিয়ে 24,000 ভাগ করলে কত হয়? কাটাকাটি দেন, 3-24, 3 বছর। এই তো শেষ, ইজি। তার মানে আমাদের যদি সমান নগদ প্রবাহ দেখা থাকে তাহলে একদম ইজি, আর যদি অসমান নগদ প্রবাহ দেখা থাকে একটু অবশ্যই অসমান নগদ প্রবাহটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওইটা খুবই ইম্পর্টেন্ট, একটু কঠিন মনে হয়। তো আবার এটার ভিতরে যদি আপনাদের নগদ প্রবাহ না দেয়া থাকে তাহলে নগদ প্রবাহ বের করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের ওই যে আমরা ARR বের করার সময় যখন আন্তঃপ্রবাহ থেকে আমাদেরকে কর পরবর্তী বের করতে হয়েছে, যেমন আমাদের এখান থেকে যদি আমি নোট করি একটু কালার, অর্থাৎ আমরা কি করছি ওখানে আমাদের আন্তঃপ্রবাহ যেটা ছিল সেখান থেকে, এটা পারবেন এখানে বলে দিলে পারে যাবেন, আন্তঃপ্রবাহ থেকে আন্তঃপ্রবাহ ছিল কেমন, এখান থেকে আমরা কি করছি? বিয়োগ করছি হচ্ছে অবচয়। একটু খেয়াল করেন, আমাদের প্লেলিস্টে ভিডিওটা পাবেন, ওখানে দিয়ে দেখে আসবেন। তারপরে এটা হচ্ছে কর পূর্ববর্তী, কেমন? কর পূর্ববর্তী। তাহলে এই কর পূর্ববর্তী থেকে এখান থেকে আমরা কর বিয়োগ করছিলাম, কর বিয়োগ করার পরে এটা হয়েছে হচ্ছে কর পরবর্তী, কর পরবর্তী। তার মানে এই টাকাটা দেয়া থাকবে। যদি আপনাদের আন্তঃপ্রবাহ না দেয়া থাকে তাহলে কর পরবর্তী দেয়া থাকবে। আমরা ওই অঙ্কে কিন্তু আমাদের আন্তঃপ্রবাহ দেয়া ছিল, আমরা কর পরবর্তী বের করে নিতে হয়েছে। তাহলে এখানে যদি এভাবে না দেয়া থাকে, আন্তঃপ্রবাহ যদি না দেয়া থাকে তাহলে কর পরবর্তী দেয়া থাকবে। কর পরবর্তী দেয়া থাকলে আপনি কি করতে হবে? সেম একইভাবে এদিকে যেতে হবে, অর্থাৎ কর পরবর্তী থাকলে এটার সাথে কর যোগ করতে হবে। এখানে আমরা বিয়োগ করে কর পরবর্তী, তাহলে এটা যোগ করতে হবে, আর একটু সামনে যাওয়া অবশ্যই যোগ করতে হবে, তাহলে আন্তঃপ্রবাহ পেয়ে যাবেন। ঠিক একইভাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে শিখে ফেললাম হচ্ছে পেব্যাক পিরিয়ড দুইটা পদ্ধতিতে কীভাবে বের করে। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর বাসায় প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।